পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সুবাদে বিএনপির চেয়ারপারসন আমাদের অত্যন্ত প্রিয় জনাব তারেক রহমান দেশে ফিরবার সুযোগ পেয়েছেন। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি দেশের মাটিতে পা রেখেছেন। তার এই প্রত্যাবর্তনকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। দেশান্তরিত জীবনের প্রায় 17টি বছর তিনি এই সময়ের অন্যতম সভ্য রাষ্ট্র ইংল্যান্ডের আলোকিত পরিবেশে থাকবার সুযোগ পেয়েছেন। বিএনপি নেতাদের সুবাদে আমরা জেনেছি এই দীর্ঘ সময় তিনি ব্যাপক পড়ালেখা করেছেন, রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত ডিগ্রি নিয়েছেন এবং ব্যাপক জ্ঞান অর্জন করেছেন। দেশের মাটিতে পা রেখে তিনি যখন রাজসিক ভঙ্গিতে বললেন আই হ্যাভ এ প্ল্যান, তখন আমরা সত্যি আশান্বিত হয়েছিলাম। আসলেই বোধ হয় তিনি ব্যাপক জ্ঞান অর্জন করেছেন। কিন্তু আমরা বিস্মিত হলাম যখন দেখলাম গণসংযোগে নেমে প্রথম দিনেই মঞ্চে দাঁড়িয়ে তিনি জাতির সামনে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংগঠিত ভূমিকম্পের এক নজিরবিহীন উদ্ভট অদ্ভুত কারণ উপস্থাপন করলেন। এবং এই ঘটনার মধ্য দিয়ে আমরা নিশ্চিত হলাম জনাব জুনিয়র রহমান তিনি অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছেন বটে, তবে একটি প্রয়োজনীয় জ্ঞান তিনি অর্জন করতে পারেননি। যেই প্রয়োজনীয় জ্ঞানটি তিনি মিসিং করেছেন সেটি হচ্ছে কাণ্ডজ্ঞান। এই কাণ্ডজ্ঞানটা যদি তিনি একটু ভালোভাবে রপ্ত করতেন তাহলে নিশ্চয়ই এই ধরনের এই লেভেলের অদ্ভুত কথা বলতে পারতেন না। তিনি কি বলেছেন? তিনি বললেন যে জামায়াত ইসলামের লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করেছে, এতে মস্ত বড় শিরক হয়েছে, আর এই শিরকের কারণেই নাকি এই ভূমিকম্প হয়েছে। দর্শক, চলুন আমরা একটু কষ্ট করে হাসিটাকে একটু চেপে রেখে ভূমিকম্পের কারণ নিয়ে দুইটা কথা বলি। আপনি নিশ্চয় জানেন যে ভূমিকম্পের একটা প্রাকৃতিক কারণ রয়েছে, যেটি ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা উদ্ঘাটন করেছেন এবং এর একটা আধ্যাত্মিক বা ধর্মীয় ব্যাখ্যাও রয়েছে। ভূমিকম্পের যে প্রাকৃতিক কারণ, এটি যদি অল্প কথায় খুব সহজ করে বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে আমাদের ভূপৃষ্ঠের নিচে কিছু প্লেট রয়েছে যেগুলিকে বলা হয় টেকটনিক প্লেট, এবং এগুলি সদা চলমান, তবে খুব ধীরে ধীরে চলে। একটা প্লেটের সঙ্গে যখন অন্য প্লেটের সংঘর্ষ হয় তখনই মূলত ভূমিকম্প সৃষ্টি হয়। আর এছাড়া মাটির অভ্যন্তরে জমে থাকা তাপমাত্রা, গ্যাসের চাপ, এগুলি যখন একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে তখনও ভূমিকম্প হইতে পারে। মোটা দাগে এই হচ্ছে প্রাকৃতিক কারণ। আর স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেই কথাটা বলা হয় সেটা হচ্ছে যে কোনো ভূখণ্ডে যখন জুলুমের পরিমাণ খুব বেড়ে যায়, অন্যায়, অত্যাচার, অবিচার যখন সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রুষ্ট হয়ে ওই জাতিকে আযাব হিসাবে, শাস্তি হিসাবে কিছু গজব প্রেরণ করে থাকেন, প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে ভূমিকম্প একটা। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে যে ভূ অভ্যন্তরের এই তাপমাত্রা বা গ্যাসের চাপ যখন একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে তখন প্রাকৃতিক কারণে ভূমিকম্প হয়। আর ভূপৃষ্ঠের উপরে যখন এই মানুষের মাঝে জুলুমের পরিমাণটা সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, তখন আধ্যাত্মিক কারণে ভূমিকম্প হয়। এই দুইটার মধ্যে এই ধরনের একটা ইন্টারেস্টিং যোগসূত্র রয়েছে। তো যাই হোক, এবার আমরা একটু মিলিয়ে দেখবার চেষ্টা করি যে বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পের যে আধ্যাত্মিক কার্যকারণের যোগসূত্র। দেখুন, এই যে 5ই আগস্টের পরে এবং এই ভূমিকম্পের আগে বাংলাদেশে কারা জুলুম করেছে, কারা অন্যায়, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি, খুন খারাপি করেছে? এর দুঃখজনক উত্তর হচ্ছে জনাব তারেক রহমান এবং তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে আমরা দেখলাম যে ব্যাপকভাবে খুন খারাপি, চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি, মামলাবাজি ইত্যাদিতে মেতে উঠতে। এবং
তাদের এই চাঁদাবাজির হাত থেকে আপনার বাসার সামনে ফুটপাতের যে ক্ষুদ্র সবজি বিক্রেতা, দরিদ্র রিক্সা চালক, ভ্যান চালক, তারা পর্যন্ত রেহাই পায়নি। এবং এই চাঁদাবাজি, দখলবাজির আধিপত্যকে কেন্দ্র করে ইতোমধ্যেই তারা তাদের নিজেদের প্রায় 3 শতাধিক নেতাকর্মীকে নিজেরাই নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এবং আমরা এমন খুনের দৃশ্য প্রত্যক্ষ করেছি, প্রকাণ্ড পাথর হাতে নিয়ে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে আঘাতের পর আঘাত করে নিজ দলের কর্মীকে নারকী স্টাইলে হত্যা করতে। প্রিয় দর্শক, আরেকটি মহামর্মান্তিক কেলেঙ্কারি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বেশ কিছুদিন আগে তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছিলেন ছোট্ট করে, এবং যেটি রীতিমতো ভাইরাল হয়েছিল, মিলিয়নস অফ ভিউ এবং হাজার হাজার কমেন্ট শেয়ার ছিল। সেখানে তিনি খুব ছোট্ট করে বলেছিলেন যে আরেকজন শেখ রেহেনা হইতে চলছেন। ভদ্রমহিলার নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে না, শুধু এতটুকু বলি যে এই মহিলার স্বামী নেই। এই ছিল তার পোস্টটা। তো ইলিয়াস হোসেন তো চাকরি যাওয়ার ভয়ে ভদ্রমহিলার নাম বলেননি। চাকরি হারানোর ঝুঁকি আমারও আছে, তবে চাকরি থেকে তো দেশ বড়। তো আমি আর একটু ক্লু দিয়ে দিচ্ছি। তো ইলিয়াস হোসেন ওই যে ক্লু দিয়েছিলেন যে ভদ্রমহিলার স্বামী নেই, তো অনেকে কমেন্টে লিখেছিলেন যে এই মহিলা বোধ হয় রুমিন ফারহানা, কারণ তারও তো স্বামী নেই। তো আসলে রুমিন ফারহানা না। এবং এই ঘটনাটা বিএনপির একজন নেতা আমাকে বলেছিলেন, যিনি এমপি ক্যান্ডিডেটও বটে। মাঝে মাঝে সে একটু মানে কথা একটু বেশি বলে, যে কারণে আমি এটা বিশ্বাসও করিনি, অবিশ্বাসও করিনি। তো ইলিয়াস হোসেনের পোস্টটা দেখার পরে আমি তার সঙ্গে কথা বললাম যে সে কিভাবে এটা জেনেছে। তখন আমি নিশ্চিত হলাম যে ঘটনা সত্য। এবং এই ভদ্রমহিলা আওয়ামী লীগের একজন নেতা, যার নাম বাদল, এই একজনের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে তার 1000 কোটি টাকার প্রপার্টি তিনি রীতিমতো স্ট্যাম্প করে নিয়েছেন। এবং এই ঘটনার মধ্যস্থতা যিনি করেছিলেন তিনি কিছুদিন আগে নিউ ইয়র্ক থেকে ঘুরে গেছেন। তো যাই হোক, তো আমি এই ভদ্র মহিলা সম্পর্কে আরেকটু কুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ভদ্র মহিলার স্বামী ছিলেন, তিনি অল্প বয়সে মারা গেছেন মালয়েশিয়াতে অসুস্থ অবস্থায়। এবং ওনার নামটার ব্যাপারে একটা কুলো আপনাদেরকে দিচ্ছি। আমাদের হিন্দু বৌদিরা বিয়ের সময় যে তাদের মাথার একটি জায়গায় সিঁদুর পড়ায় না, ওই জায়গাটার একটা নাম আছে, খুব কমন একটা নাম। এই ভদ্র মহিলার ডাকনামের সঙ্গে ওই যে সিঁদুর যে জায়গাটাতে লাগানো হয়, ওই জায়গাটার নামের মিল রয়েছে। মহামর্মান্তিক এ কারণেই বললাম যে এই ভূমিকম্পের আধ্যাত্মিক কারণ বিশ্লেষণকারী জনাব তারেক রহমানের অতি ঘনিষ্ঠ পারিবারিক সদস্য এই ভদ্র মহিলা, এবং তিনি যে চাঁদাবাজিটা করেছেন তিনি এই জনাব আধ্যাত্মিক বিশ্লেষণকারীর পক্ষ থেকেই করেছেন। আমি না মাঝে মাঝে খুব এলোমেলো হয়ে যায়, মিলাইতে পারি না যে মানুষ এতটা স্টুপিড কেমনে করে হয়। দেখেন, জিয়াউর রহমান পরিবারের কোনো সদস্য তো দূরের কথা, কোনো কুকুর বিড়াল এটাও যদি বাংলাদেশের মানুষ জানে যে এই বিড়ালটা জিয়াউর রহমানের পরিবারের কিছুদিন ছিল, তাহলে তো ওই বিড়ালের জিন্দিগিতে খাবারের পরার থাকার সমস্যা হবার কথা না। মানুষ যত্ন করে আদর করে রাখবে যে আরে এই বিড়ালটা জিয়াউর রহমানের পরিবারের সদস্য। আর মানুষ হলে তো কথাই নাই। তো এদের কেন চাঁদাবাজি করতে হবে? এদের কত টাকা দরকার? এরা টাকা দিয়ে কি করবে? লাভটা কি? জনাব তারেক রহমানের ওই চকচকে চামড়ার নিচে যে চর্বিগুলি জমে আছে, ওগুলি যদি ল্যাবে টেস্ট করা হয়, তাহলে আপনার বাসার সামনে যে ফুটপাত থেকে সবজির দোকানে ওই দরিদ্র লোকটার বুকের উপর পা রেখে প্রতিদিন যে চাঁদা নেওয়া হয়, ওই চাঁদার পয়সা তার চর্বির মধ্যে পাওয়া যাবে। তো এরকম বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে তিনি যখন এমন কথা বলেন, তখন তার কাণ্ডজ্ঞানের সংকট না কাণ্ডজ্ঞান আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন করার সুযোগ তৈরি হয়।
আর এই ভূমিকম্পের কারণ যদি হয় জুলুম, তবে এর গোটাটাই জনাব তারেক রহমানের মাথার উপরে, ঘাড়ের উপর গিয়ে পড়তাম। দর্শক, এবার আমরা একটু দেখি যে তিনি যে কথাটা বলেছেন এই কথাটা আসলে কতটুকু সঠিক। তিনি বললেন এই যে জামাত ইসলামের লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করে। তো আমরা তো জামাত ইসলামের আমির, তাদের কোনো কেন্দ্রীয় নেতা, তাদের কোনো বিভাগীয় নেতা বা উল্লেখযোগ্য কোনো ব্যক্তি এই ধরনের টিকিট বিক্রি করেছেন তার কোনো রিপোর্ট আমরা পত্রপত্রিকায় দেখিনি। সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো অডিও ভিডিও নেই, বরং তারা এই বিষয়টাকে অস্বীকার করেন। অন্যদিকে জনাব তারেক রহমানের দলের লোকেরা কি বিক্রি করেন, চলুন আমরা এক ঝলক দেখে আসি। ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। সেই প্রেসিডেন্টের উত্তরসূরি তারেক রহমান, তার নাম উচ্চারণ করতে হলে উজু করে করবেন। নবীর সাথে জিয়া রহমানের নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত লিখছে। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। জিয়া রহমানের হাতে করা দল তাদের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। দর্শক, তাইলে আমরা কি দেখলাম যে জনাব তারেক রহমান দলের লোকেরা তারা শুধু জান্নাতের টিকিটই বিক্রি করছেন না, তারা এমন ফতোয়াও দিচ্ছেন জনাব তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে হলে ওযু করতে হবে। তাও কে বলছেন? যেন তেন লোক না, বিএনপির কেন্দ্রীয় নেতা, যিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, জনাব বরকতুল্লাহ বুলু। দর্শক, নবী রাসূলের নাম নিতে ওযু করতে হয় না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করবার জন্য ওযু করার প্রয়োজন হয় না। আর এই হাওয়া ভবনের সাবেক ম্যানেজার, তার নাম উচ্চারণ করতে ওযু করতে হবে। আরে ভাই, এটা ভূমিকম্প কেন, এটা তো আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবার মতো কথা। তবে দর্শক, আটকে ওঠার কোনো কারণ নেই। যেই ভদ্রলোক এই ফতোয়া দিয়েছেন ওনাকে আমি চিনি। আমার এক ঘনিষ্ঠ ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে ওনার মেয়ের বিয়ে হয়েছে। উনি অধিকাংশ সময় অগ্নিজল চিকিৎসার মধ্যে থাকেন, সম্ভবত তার প্রভাবে এই ফতোয়াটা দিয়েছেন। তো এই কারণে এটাকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। তো যাই হোক, তিনি এতদিন পরে দেশে এসেছেন, দেশের বিপুল সংখ্যক মানুষ তার উপর যে ব্যাপক ভালোবাসা প্রদর্শন করেছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে তার মা দেশনেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, এবং তার প্রতি দেশের আপামর জনতা যে দল মতের ঊর্ধ্বে উঠে যে অকল্পনীয় অনন্য ভালোবাসা প্রদর্শন করেছেন, তারেক জিয়া চাইলে কিন্তু খুব সহজে এই ভালোবাসাটাকে তার নিজের করে নিতে পারতেন। আর তাছাড়া তার উপর যদিও তার প্রচুর বদনাম ছিল, কিন্তু যেহেতু তার উপর ফিজিক্যাল টর্চার হয়েছে, তিনি নির্বাসিত ছিলেন এবং অনলাইনে এতদিন তিনি বেশ পরিশীলিত সুন্দর কথাবার্তা বলেছেন, সব মিলিয়ে মানুষের কিন্তু একটা সিম্প্যাথি তার মধ্যে তৈরি হয়েছিল। এবং আমরা কিন্তু দেখেছি, কিন্তু মানে এই যে এই ভালোবাসাটা কাজে লাগানোর জন্য ওনার দরকার ছিল যে ওনার জিহ্বাটাকে কন্ট্রোল করা এবং কাণ্ডজ্ঞানের একটু ব্যবহার করা, তাহলে কিন্তু এটা একেবারে খুব সহজ ছিল। আমরা কি দেখলাম যে 5ই আগস্টের পরে তারেক রহমান ছিলেন বাংলাদেশের আলটিমেট অভিভাবক, কিন্তু কিছুদিন পরে আমরা দেখলাম যে উনি সেখান থেকে বিএনপির নেতা হয়ে গেলেন। বাংলাদেশের নেতা থেকে উনি হয়ে গেলেন বিএনপির নেতা, এবং এখন তিনি হয়ে গেছেন ঋণ খেলাপি আর চাঁদাবাজদের নেতা। জানি না আগামী 2 দিন পর উনি কি হবেন। এই সবই হচ্ছে ওনার এই কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের আলটিমেট ফলাফল। আমি জানি না ওনার কে মেন্টরিং করে আর উনি কি মানে ভাবেন। দেখেন, ওনার তো এত কথা বলবার কোনো দরকার নেই। উনি এতদিন পর দেশে এসেছেন, মানুষের কাছে যাবেন, সালাম কালাম দেবেন, দোয়া ভালোবাসা নেবেন। যেহেতু ইলেকশনের মৌসুম, তিনি বড়জোর এতটুকু বলতে পারেন যে আমি আপনাদের সেবা করতে চাই, মেহেরবানি করে আমার একটু সুযোগ দিবেন, সহযোগিতা করবেন, বাস। তারপরে যদি আরো 2টা কথা বলতে হয়, উনি কি বলবেন? উনি বলবেন যে কিভাবে সেই সেবাটা করতে চান, তাই না?
আর আমরা কি দেখছি, উনি যাদের কারণে এই দেশে আসার সুযোগ পেলেন, যাদের মেজর কন্ট্রিবিউশনের কারণে উনি ওনার মৃত মায়ের মুখটা দেখার সৌভাগ্য লাভ করলেন, তার জানাজায় অংশগ্রহণ করতে পারলেন, যাদের মেজর কন্ট্রিবিউশনের কারণে যে তার মা এই বয়োবৃদ্ধ অসুস্থ যে হাসিনার জেলখানা থেকে মুক্তি পেলেন, তাদের ব্যাপারে এই ধরনের কথা, তাও একেবারে শুভক্ষণেই, সূচনা দিনেই, প্রথম দিনেই তিনি সম্পূর্ণ অযাচিতভাবে, অখাদ্য সেই ৭১-এর চেতনাকে সামনে এনে জামাত ইসলামের শহীদ মরহুম নেতৃবৃন্দকে নারী নিপীড়নকারী, ধর্ষক হিসাবে উপস্থাপন করছেন। অথচ জামাত ইসলামের এই নেতৃবৃন্দুর সম্পূর্ণ নিঃস্বার্থ, অকৃত্রিম উদারতা, বদন্যতা এবং সহযোগিতায় ১৯৯১ সালে খালেদা জিয়া জীবনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হবার গৌরব অর্জন করেছিলেন। পরবর্তীতেও এদের সহযোগিতায় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। এমনকি জামাত ইসলামের নেতৃবৃন্দ যদি শুধুমাত্র এতটুকু কথা বলতো যে আমরা আর বিএনপির সঙ্গে নেই, তাহলেই কিন্তু তাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয় না। তারা হাসি মুখে ফাঁসির রশিকে আলিঙ্গন করেছে, কিন্তু খালেদা জিয়ার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেননি। জামাত ইসলামের এই অধ্যাপক গোলাম আজম সাহেব, নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, এই দেলোয়ার হোসেন সাইদি সাহেব, ওনারা যখন দরদ ভরা কণ্ঠে বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী সম্বোধন করতেন, তখনই খালেদা জিয়া বিএনপি নেত্রী থেকে দেশনেত্রী হওয়ার গৌরব লাভ করেছিলেন। এই মানুষদেরকে তিনি যেই ভাষায় কথা বলছেন, এইটা শুধু তারেক জিয়ার কাণ্ডজ্ঞানকেই প্রশ্নবিদ্ধ করছে না, তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন উঠছে এবং এটি সম্ভবত সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। আসমানের অধিবাসীরা যদি তারেক রহমানের এই কথাগুলিকে কাউন্ট করে, তাহলে সত্যি সত্যি আগামী 12 ফেব্রুয়ারি মধ্যরাতে হয়তো আর একটি বড় মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প অপেক্ষা করছে এবং তার সুস্পষ্ট আলামত লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, 2 লাইনে আরো 2খান ঘটনা বলি। তারেক রহমান তিনি কুমিল্লাতে গিয়ে লাখো জনতার জনসভায় ঘোষণা করলেন যে ওনারা নির্বাচিত হলে কুমিল্লাতে ইপিজেড করে দেবেন। আমরা জানি যে কুমিল্লাতে বাংলাদেশের অন্যতম বৃহৎ ইপিজেড 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো ব্যাপারটা কেমন হয়ে গেল যে একজন ভদ্র মহিলা যে নাকি 12 বছর হ্যাপিলি ম্যারিড, যে স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার ধর্ম পালন করছে, তাকে যদি কেউ বলে যে আমি নির্বাচিত হলে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব, ব্যাপারটা এরকম হাস্যকর হয়ে গেল না? এবং তিনি ফরিদপুরে গিয়ে আরেক বিশাল জনসভায় তিনি ঘোষণা করলেন যে ফরিদপুরের চর অঞ্চলে ব্যাপকভাবে সয়াবিন চাষ হয়, অথচ ফরিদপুরের জনগণ সয়াবিন গাছ কি জিনিস সেটাই তারা জীবনে দেখে নাই, এবং সয়াবিন কি মাটির নিচে হয় না উপরে হয় সেইটাই তারা জানে না। তো এই নেতা যখন বলেন যে আই হ্যাভ এ প্ল্যান, তখন তো শুধু কামলা ভাড়া করে হাসলে হবে না, তো রীতিমতো হাঁস জবাই করে তারপরে হাসি পার্টি দিতে হবে, তাই না ব্যাপারটা? তো এই কারণে বলি যে দেশ সংস্কারের কাজটা এইবারের মতো জামাত ইসলামী করুক, আর বিএনপির নীতি নির্ধারকদেরকে বলবো যে আপনারা আপাতত তারেক রহমানের কাণ্ডজ্ঞানের সংস্কারটা করেন। প্রিয় দর্শক, আপনাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।